আনাই মগ্নির গোলে ভারতকে হারিয়ে সাফের শিরোপা ঘরে রাখল বাংলাদেশের মেয়েরা। আইনের খোঁড়া যুক্তি দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সমাবেশে বিএনপি। হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে জাসদের সংলাপ। সাংবিধানিক পদ থেকে সার্চ কমিটি গঠনের প্রস্তাব। বিদ্যুৎ গতিতে শতাধিক দেশে ওমিক্রন। ইউরোপে ফের করোনা ঝড়ের সতর্কতা। উৎসবের পর আসছে কঠোর বিধিনিষেধ। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবলের শিরোপা অক্ষুণ্ণ রাখল স্বাগতিক বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে আনাইয়ের জয়সূচক গোলে ভারতকে হারিয়ে বিজয়ের মঞ্চে ওঠে বাংলাদেশ। স্বাগতিক ফুটবলার শাহেদ আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। শিরোপা জেতায় বাংলাদেশি মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসিমুল হাসান। ভারতকে হারিয়ে সাফ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজতেই বাঘিনীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভারতীয় রক্ষণকে নাস্তানুবুদ করা আর জয়সূচক গোলে উচ্ছ্বসিত বাংলার ফুটবলাররা। অনেক অনেক ভালো লাগতেছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা বাংলাদেশের জন্য গৌরব। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমি জুনিয়র প্লেয়ার হয়ে যে আমি যে দুইটাই, একটা স্কোরার আর একটা বে লেভেল প্লেয়ার পাইছি, আমি অনেক আনন্দ। আমরা অনেক ফাইট করে আজকে চ্যাম্পিয়ন হলাম, আমার খুব ভালো লাগতেছে। ইন্ডিয়ার সাথে খেলছি, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আর পলসা আর সুটন চারারা বলছি আমি ডিবলিং করে যাইতাম যে তুমি যতটুকু পারো বক্সের ভিতরে ঢুকো। এটা আসলে হচ্ছে আমাদের এই বিজয় মাসে আমরা বিজয় এনে দিতে পেরেছি, যারা আমাদের দেশে স্বাধীন করে গেছে, এদের জন্য আমরা উৎসর্গ করেছিলাম আমাদের এই বিজয় মাসে। আমরা খুব আনন্দিত, আমরা চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের এই উচ্ছ্বাসের উপলক্ষ পেতে অপেক্ষা ৮০ মিনিটের। ভারত বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে গ্যালারিতে তিল পরিমাণ জায়গা নেই। সেই ম্যাচে ১০ মিনিট থেকে ম্যাচের গোটা নিয়ন্ত্রণ স্বাগতিক বাংলাদেশের কাছে। মারিয়া মরিকাদের বাড়ানো বল, কখনো রিপা, কখনো ঋতু কিংবা তহুরার ড্রিবলিংয়ে একেবারে তছনছ ভারতের রক্ষণ। ১৪ মিনিটে তহুরার গোল বাতিল হয়ে যায় রেফারির সিদ্ধান্তে। বাংলাদেশের আক্রমণে দিশাহারা ভারত প্রথমার্ধ ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে শামসুন নাহার জুনিয়রের বাপায়ের ভলি ভারতের গোলবারে লেগে না আসলে গোল পেতে পারত বাংলাদেশ। ভারতকে এত ছেলে খেলার পরও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ৭৫ মিনিটে কর্নার থেকে আবারও গোল বাংলাদেশের, সেটিও বাদ অফসাইডের অজুহাতে। গোলের আগে এই গোলটাও হয়েছিল, কিন্তু রেফারির ডিসিশন আগেই জানিয়ে দিয়েছিলেন। খেলা যখন আস্তে আস্তে শেষের দিকে, তখন উদ্বেগ আর উৎকণ্ঠার যেন শেষ নেই। ঋতু, মনিকা, তাহিরা, মারিয়ার পা ছুঁয়ে বল আনায়ের কাছে, তার দূরপাল্লার শট ভারতীয় গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে। সেই কাঙ্ক্ষিত গোল ম্যাচের নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে। জয়সূচক ওই গোলের পর ভারতের রক্ষণকে নিয়ে ছেলে খেলা করলো স্বাগতিকরা। শেষ বাঁশি বাজতেই আবারও কাপ জয়ের উচ্ছ্বাস। বাংলাদেশের ফুটবলে মেয়েদের হাত ধরে এমন সাফল্যে উচ্ছ্বসিত ফুটবলাররা। এই শুভ আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু অনেকবার আমরা ভালো রেজাল্ট করতে পারি না আমার সিনিয়র টিমের মধ্যে, কিন্তু আমাদের এটা লক্ষ্য ছিল আমরা এটা ভালো রেজাল্ট করা, সেভাবে আমরা লক্ষ্য পূরণ করেছি এবং আমাদের ভালো লাগছে। অনেক ভালো লাগছে, যেহেতু আমাদের বাংলাদেশে খেলা, তো আমরা খেলাতে খেলতে পারছি, আমার গোলে চ্যাম্পিয়ন হতে পারছে, আমরা খুশি অনেক। টুর্নামেন্টের সেরা ফুটবলার ও সর্বোচ্চ স্কোরার দুটোই গেছে শাহেদা আক্তার রিপার কাছে। ভারতকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবলের শিরোপা অক্ষুণ্ণ রাখলো বাংলাদেশের এই মেয়েরা। বিজয়ের এই মাসে গ্যালারি ভর্তি দর্শক আর রাষ্ট্রের সুবর্ণ জয়ন্তীতে বছর শেষে এর চেয়ে সাফল্য আর কি বা হতে পারে। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ খেলা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীন থেকে যেই নির্বাচন কমিশনই গঠন করা হোক না কেন, নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে ৫ জেলায়
কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। যে সরকার নিজেরাই বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, তারা আইনের খোঁড়া যুক্তি দেখিয়ে বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন ইমরুল আহসান, ক্যামেরায় ছিলেন রিপন মৃধা। দলীয় প্রধানকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবিতে বিভাগীয় পর্যায়ের পর এবার তৃণমূলে কর্মসূচি শুরু করল বিএনপি। নেতাকর্মী সবারই দাবি তাদের নেত্রীর স্থায়ী মুক্তি। অভিযোগ করেন বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আইনের দোহাই না দিয়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর দাবি জানান মির্জা ফখরুল। আইন দেখা আইনমন্ত্রী কালকেও বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না, আর তোমরা তো নিজেরাই বেআইনি ভাবে বসে আছো। একটা আগে রাত্রে নির্বাচন করে বেআইনি ভাবে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তোমরা জোর করে ক্ষমতা দখল করে বসে আছো। দমন পীড়ন করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। কোনো ব্যক্তি বা দলকে রক্ষায় নয়, জনগণের পক্ষে অবস্থান নিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপি সাড়া দেবে কিনা তা স্পষ্ট না করলেও টাঙ্গাইলের সমাবেশ থেকে মির্জা ফখরুল পরিষ্কার জানিয়ে দিলেন, তাদের প্রধান দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সংলাপ খেলা শুরু হয়ে গেছে আমার, তাই না? দেখছেন কি রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করছে। কিসের সংলাপ? যে কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে, সে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর এই নির্বাচন কমিশন করে কি হবে? যে সরকার আছে সে সরকারই তো এই নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ যতক্ষণ সরকারে থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না। সমাধান হচ্ছে যে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দিতে হবে, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, কেয়ারটেকার সরকার। দাবি আদায়ে কঠোর হওয়ার ইঙ্গিত দেন তিনি। ফুটবল খেলোয়াড়দের দেখছেন না? ফুটবল খেলা শুরু হওয়ার আগে কি করে? একটু দৌড়াদৌড়ি করে না? এটাকে কি বলে? ওয়ার্ম আপ করা বলে। ওয়ার্ম আপ, আমরা ওয়ার্ম আপ করছি। আগামী 1 মাসে 64 জেলার সমাবেশ করবে বিএনপি। খালেদা জিয়া চিকিৎসা ইস্যুতে এসব কর্মসূচি হাতে নেওয়া হলেও নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলন নতুন করে শুরু করতে চায় তারা। জেলা সমাবেশ থেকে তৃণমূলের নেতাকর্মীদের এমন বার্তাই দিচ্ছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, টাঙ্গাইল। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরও 4 জেলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাজীব আহমেদ ও গুলিবিদ্ধ যুগ্ম সম্পাদক সাইদুর রহমানকে ঢাকায় পাঠানো হয়। সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যরা। এতে পুলিশ বাধা দিলে শহরের শায়েস্তানগর সহ কয়েকটি স্থানে দফায় দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। যশোরের সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে সরকার ক্ষমতায় থাকতে পারবেন না, এই ভয়ে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। নেতাকর্মীদের সমাবেশে যোগদানে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। বগুড়ায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা তার অধিকার। কঠোর আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দিনাজপুরে বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যরা। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ দেন। এই রাস্তার দুই দিক থেকে পুলিশ এসে আমাদের মঞ্চ পর্যন্ত যে পরিমাণ যে পাশবিক অত্যাচার, যেভাবে টিয়ার গ্যাস এবং গুলি ছুঁড়ে এই যে আমরা সমাবেশটা করছিলাম সেইটাও তারা বানচাল করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। ওনাকে বাইরে রাখলে উনি ক্ষমতায় থাকতে পারবেন না, উনি ভাবেন অসুবিধা নেই, নেত্রী জেলে আছে, থাকবে, ইনশাআল্লাহ উনি সুস্থ হবে। এই নেত্রীর কর্মী বাহিনী এই সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন গঠন নিয়ে 5 বছর পর পর যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তার স্থায়ী সমাধানের জন্য আইন করতে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জাসদ। রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে গণমাধ্যমের কাছে দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সার্চ কমিটি গঠনে কারো নাম প্রস্তাব করেনি, তবে সাংবিধানিক পদের থেকেই কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগামী নির্বাচন বানচাল করতেই সংলাপকে নাটক বলছে দলটি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে আলোচনায় বসতে এবং দলের অবস্থান তুলে ধরতে বিকেল 4টায় বঙ্গভবনে যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘণ্টাখানেক পর বঙ্গভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। ইনু বলেন, সংবিধান অনুযায়ী আইনের মাধ্যমে কমিশন গঠনই এই সংকটের স্থায়ী সমাধান। তবে সার্চ কমিটি গঠনের মাধ্যমে আপাত সমাধানের প্রক্রিয়াকে স্বাগত জানায় তার দল, কিন্তু সার্চ কমিটি গঠনে কারো নাম প্রস্তাব করেনি জাসদ। স্থায়ী সমাধান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। অনুসন্ধান কমিটি এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি, আপিল বিভাগের বিচারপতি, অডিটর অ্যান্ড কম্পিটনার জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান সহ সার্চ কমিটিটা গঠন করার জন্য, সেই জন্যে আমরা জাসদের তরফ থেকে কোনো নাম প্রস্তাব করা সমীচীন মনে করিনি। এ সময় বিএনপির সমালোচনা করে ইনু বলেন, মূলত আগামী নির্বাচনকে বানচাল করতেই সংলাপের সমালোচনা করছে দলটি। বিএনপিতে 14 সাল এবং 18 সাল দুবার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল, সুতরাং তারা আগামী নির্বাচনটা বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে সংলাপটা বানচাল করতে চাচ্ছেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে গত সোমবার জাতীয় পার্টির সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রপতির সংলাপ। নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে 22 ডিসেম্বর ন্যাপ এবং বাসদের সাথে আলোচনায় বসার কথা রয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে 6 দিনের সফরে দেশটিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার বিকেলে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর দেয়া রাষ্ট্রীয় সালাম গ্রহণ করে স্ট্যাটিক গার্ড পরিদর্শন করেন। দ্বিপক্ষীয় এ সফরকালে আজ স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। সফরে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিবে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তাছাড়া মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী 27 ডিসেম্বর বিকালে ঢাকা ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে থেকে কিভাবে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখতে হয় তা বঙ্গবন্ধুর আদর্শ থেকেই শিখেছেন বলে এক নিবন্ধে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের অন্যতম এবং মর্যাদাপূর্ণ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MITর প্রেসে প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে নিজের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের রূপরেখার বিশদ বর্ণনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা বর্ণনার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরতে কিভাবে বন্ধুর পথ পাড়ি দিয়েছেন তাও তুলে ধরেন শেখ হাসিনা। বিদ্যুৎ গতিতে ছড়াতে থাকা ওমিক্রন পৌঁছে গেছে 106টি দেশে। ইউরোপে ওমিক্রনের ঝড়ের সংকেত দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় কয়েকটি দেশ বিধিনিষেধের পথে হাঁটলেও অন্যরা ক্রিসমাসের পর সিদ্ধান্ত নেবে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা জানান, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার খুবই কম। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। মহামারীর মধ্যে আসছে আরেকটি ক্রিসমাস, কিন্তু বিদ্যুৎ গতিতে ছড়াতে থাকা করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাড়াচ্ছে দুশ্চিন্তা। পুরো ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কিছু দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে গুণাত্মক হারে। এ অবস্থায় ইউরোপের দেশগুলোর জন্য করোনার আরেকটি ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা দেখতে পাচ্ছি আরেকটা ঝড় আসছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপে ওমিক্রনই প্রাধান্য বিস্তার করবে।
ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে স্বাস্থ্যবিধির কড়াকড়ি ফিরিয়ে আনতে শুরু করেছে। বড়দিনের পর জনসমাগম ও পার্টি করার ওপর বিধিনিষেধ জারি করেছে জার্মানি। আবারও দর্শকবিহীন গ্যালারিতে বুন্দেসলিগার ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়দিনের পরদিন থেকে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল, সুইডেন। তবে আপাতত নয়, ক্রিসমাসের পর বিধিনিষেধের কথা ভাবা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। Is that naturally we can't rule out any further measures after Christmas, and we're going to keep a constant eye on the data. ওমিক্রন পরিস্থিতি সামাল দিতে 50 কোটি র্যাপিড কোভিড টেস্ট বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে টিকা গ্রহণকারীদের ক্রিসমাসের ছুটি উপভোগ করার পরামর্শ দেন তিনি। আপনারা যারা করোনার টিকা নিয়েছেন, বুস্টার নিয়েছেন, সতর্কতার সঙ্গে ক্রিসমাসের ছুটি ভোগ করুন। ছুটি বাতিলের প্রয়োজন নেই। এদিকে দক্ষিণ আফ্রিকায় এখন প্রতি লাখে 33 জন করোনা আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন সংক্রমণের সর্বোচ্চ চূড়া পার করছে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়া দেশটি। তবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লেও ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার প্রবণতা খুবই কম বলে জানান দেশটির বিশেষজ্ঞরা। ওমিক্রনে আক্রান্তের হার অনেক হলেও হাসপাতালের ভর্তির হার খুব কমই দেখতে পাচ্ছি। ওমিক্রনে আক্রান্ত গুরুতর রোগী আমরা দেখিনি, যা আমাদের জন্য সুসংবাদ বটে। অন্যদিকে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানায়, ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 কলেজ ছাত্রের। আহত তাদের বন্ধুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ তানভীর ও আব্দুল বাসিদ। হতাহতরা গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের 2য় বর্ষের ছাত্র। পুলিশ এবং এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির চেচনিয়াকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। 3 বন্ধু মোটরসাইকেলে শহরতলির বেদগ্রামে যাচ্ছিল। পথে একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 কলেজ ছাত্রের। কক্সবাজারের নিজ ঘর থেকে 2 শিশু সন্তান সহ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর খবরে বুধবার সন্ধ্যা 7টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ইসলামপুর ইউনিয়নের লবণ ব্যবসায়ী শহীদুল হকের স্ত্রী জাহানারা জিসান ও তাদের 5 বছর বয়সী মেয়ে জাবিন ও 2 বছরের মেয়ে জেরিন। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, স্বামীর সঙ্গে গৃহবধূর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সদরে একটি বহুতল ভবন থেকে শাবলের নিচে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাতিকে স্কুলে দিয়ে বহুতল ভবনের নিচ দিয়ে বাসায় ফিরছিলেন জাহানারা বেগম। এ সময় উপর থেকে একটি শাবল তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার মাথা থেকে মগজ বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাহানারা শহরের খানপুরের কাজীপাড়া এলাকার সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুফাতো বোন। অভিজিৎ রায় হত্যা মামলার 2 আসামি বরখাস্তকৃত মেজর জিয়া ও আকরাম হোসেনকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র সহায়তা করলে সরকার স্বাগত জানাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি একথা বলেন। পলাতক 2 আসামি কোথায় আছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বলেও জানান তিনি। সেই সাথে মন্ত্রী বলেন, তাদের খুঁজে পেতে জোর চেষ্টা চলছে। এর আগে মঙ্গলবার বরখাস্ত হওয়া মেজর জিয়া ও আকরাম বিদেশে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর গত সোমবার অভিজিৎ রায়ের খুনিদের কাউকে ধরিয়ে দিলে $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের কথা যদি সত্যি হয় তাহলে আমরা একটা অপরাধীকে আমরা ধরতে পারবো। যুক্তরাষ্ট্র যদি এই ব্যাপারে আমাদের সহযোগিতা করে যে কোথায় আছে, আমরা তাকে ওয়েলকাম করব। অবস্থান তো আমরা জানলে ধরেই ফেলতাম। আমরা কি জানি? আমরা তো খুঁজতেছি, আমরা নিজেরা হন্য হয়ে খুঁজতেছি। আমরা পাইলে তো ধরেই ফেলতাম। দেশ জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে দিনে সূর্যের উত্তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ছিন্নমূল মানুষ ও দিনমজুররা। গত কদিন ধরে রংপুর অঞ্চলে শীতের প্রকোপ দেখা দিয়েছে, বইছে কনকনে ঠান্ডা বাতাস। দিনাজপুরে হাড় কাঁপানো শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা দেখা যায় হতদরিদ্রদের। কুড়িগ্রামেও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে শীত বস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়। কুষ্টিয়ায় নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পাবনার পদ্মা নদীর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এনটিভি। গত কয়েকদিন ধরে জেকে বসা শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি এ অঞ্চলের অসহায় অনেক মানুষ। তারা এনটিভির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বন্যা ও নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্বপ্রায় বগুড়ার যমুনা নদী তীরবর্তী অনেক মানুষ। বন্যায় সাহায্য সহযোগিতা পেলেও শীতে তাদের খোঁজ খবর নেন না অনেকেই। প্রচণ্ড শীতের সঙ্গে মৃদু হাওয়ায় যখন এখানকার মানুষ চরম দুর্ভোগে, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। চন্দনাইশ ও কুতুবপুর ইউনিয়নের 2 শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যারা এই কম্বল দিল তাগেরে আরো আল্লাহ সমর্থ দেখ, বছর বছর দেখ, গরিব গরিব করে আল্লাহ তাগেরে দিবে দেখ, আল্লাহ তাগেরে রহমত করুক, বরকত সুখে শান্তি রাখুক। আল্লাহ যদি তাগের আরো দুয়ার মতো তকিদ দেয়, বছর বছর আসছে, আমরা গরিব মানুষ সব যদি পাই, তারা আগের আল্লাহ ভালো রাখুক। আল্লাহর কাছে কই দোয়া করে দেই, আবার যেন বান্ধব পাই। আল্লাহ যেন বাবা করে বেঁচে রাখে, বাঁচে যেন থাকে, আল্লাহ যেন বেঁচে রাখা। শুধু সংবাদ পরিবেশন আর বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে অসহায় মানুষকে এনটিভির এই সহায়তা প্রদান মহানুভবতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা। আমার এখানে নদী ভাঙ্গা অসহায় লোক, গরিব লোক, তাদের মাঝে কম্বল বিতরণ করলো এনটিভি। এই কারণে চেয়ারম্যানকে আমি আমার ইউনিয়ন পক্ষ থেকে ধন্যবাদ জানাই, গরিব মানুষকে গরম কাপড় দেওয়ার জন্য। এই শীতার্ত মানুষগুলোর দিকে এনটিভি গরম কাপড় বিতরণ করেছে, তাদের মাঝে তাদের দিকে নজর দেওয়ার জন্য আমি বগুড়াবাসীর পক্ষ থেকে এনটিভির চেয়ারম্যান সহ এনটিভির সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। শীতবস্ত্র হাতে পেয়ে অনেকেই খুশিতে কান্নাজড়িত কণ্ঠে এনটিভির সফলতা কামনা করেন। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা অচলাবস্থায় রাশিয়ার পিছু হটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা তাদের আক্রমণাত্মক অবস্থান ত্যাগ না করলে মস্কো কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হতে পারে বলেও হুঁশিয়ারি দেন পুতিন। এর আগে নেটোর একই ধরনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় রাশিয়া ফের ইউরোপে মধ্যবর্তী পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার হুঁশিয়ারি দেয় মস্কো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও নেটোর কাছে বেশ কিছু দাবি দাওয়া পেশ করে রাশিয়া। এখন তাদের প্রস্তাবে দ্রুত জবাব দেওয়ার জন্য পশ্চিমকে চাপ দিচ্ছে দেশটি। সীমান্তে লাখো সেনা মোতায়েনের মাধ্যমে খুব দ্রুতই ইউক্রেনে আক্রমণের প্রস্তুতি নেয়ার অভিযোগও উড়িয়ে দিচ্ছে রাশিয়া। সমুদ্রে বিধ্বস্ত হয় মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রীর হেলিকপ্টার, কিন্তু দুর্ঘটনায় বেঁচে যান মন্ত্রী। এরপর প্রায় 12 ঘন্টা সাঁতরে নিরাপদে কূলে পৌঁছান তিনি। স্ট্রেচারে শুয়ে পরিশ্রান্ত মন্ত্রী বলেন, তার মৃত্যুর সময় এখনও হয়নি। তার সঙ্গে একই হেলিকপ্টারে থাকা আরও 2 নিরাপত্তা কর্মকর্তাও দুর্ঘটনায় বেঁচে গেছেন। সোমবার রাতে মাদাগাস্কারের উত্তর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী জাহাজডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী সের্গে গেলে। সেখানেই বিধ্বস্ত হয় তিনি এবং তার সহযাত্রীদেরকে বহনকারী হেলিকপ্টার। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 64 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 20 জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 45 জনকে। প্রবাসের খবর। বিজয় সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন সৌদি আরবের হাইল আওয়ামী লীগ নেতারা।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাইল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বক্তারা। হাইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন হাইল বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাইল বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিতেন্দ্র দাস ও সাইফুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন আখতারুজ্জামান ইসমাইল ও জজ মিয়া সহ অন্যরা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেদ্দায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংগঠনের সভাপতি নিজামুদ্দিন মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মামুনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান মুকুল, আশরাফ আলিম, সিদ্দিক সরকার। এছাড়াও আওয়ামী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশন করেন জেদ্দা জনপ্রিয় শিল্পী আখিলা হাসান ও ব্যান্ড দল শুভেচ্ছা। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বিরাট ভূমিকা রাখার কথা উল্লেখ করেন রিয়াদ প্রবাসী নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রিয়াদে বাথা বাংলাদেশি মেডিনোভা মেডিকেল সেন্টার আয়োজিত বিজয় উৎসবে এ কথা বলেন বক্তারা। বিজয় দিবসে প্রবাসীদের কল্যাণে বিশেষ স্বাস্থ্য প্যাকেজ ঘোষণা করা হয়। প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেলের চেয়ারম্যান নুরুল আমিন নুরু। প্রধান অতিথি ছিলেন মেডিকেলের এমডি হাফেজ মোহাম্মদ কেফায়েতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেলের পরিচালক লিটন ভুইয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফকির আল আমিন প্রমুখ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে ফাহাদ স্পোর্টিং ক্লাব। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মাইজার ক্রিকেট মাঠে জুনায়েদ ও রনির নেতৃত্বে নোয়াখালী ও কুমিল্লা প্রবাসীদের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। জয়ী হন নোয়াখালী প্রবাসীরা। মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে ও রাজীবের পরিচালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নজরুল ইসলাম ভুইয়া ও অন্য অতিথিরা। খেলার খবর। ক্রিকেট নতুন কমিটির দায়িত্ব এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। তার আগেই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ থেকে আকরাম খানের সরে দাঁড়ানোতে কিছুটা বিস্মিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বিসিবির জরুরি সভা শেষে তিনি জানিয়েছেন, শুক্রবার সাব কমিটিগুলো পরিচালকদের মধ্যে বন্টন করা হবে। এদিকে এবারের বিপিএল এর প্লেয়ার ড্রাফটের সম্ভাব্য তারিখ জানিয়েছে গভর্নিং কাউন্সিল। রিপোর্ট বসন কবিরের। দিন কয়েক ধরে যে ঝড় উঠেছে আকরাম খানের সরে যাওয়ার, তার ভিত্তিটাই ছিল নরওয়ারে। যেখানে নতুন বোর্ড পরিচালকদের পদই বন্টন করা হয়নি, সেখানে দায়িত্ব নেয়া ও ছেড়ে দেওয়ার মধ্যে তফাৎটা অনেক। গত স্ট্যান্ডিং কমিটিগুলোকে রাখা হয়েছে কাজের ধারাবাহিকতার স্বার্থে। বুধবার বিসিবির জরুরি সভায় আকরাম খান কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে সাবেক অধিনায়ককে রাখা না রাখা নিয়ে অপেক্ষাটাই একটু অন্য মোড় নিয়ে ফেলেছে। কমিটি বানায়নি, কাজে এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল এটা তো শেষ হওয়ার পরে আবার ছাড়া যায়নি, সো ওই পিরিয়ডটা শেষ। অন্য কোনোটা দিলে ও মনে করে যে এটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজে তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি। ও কিন্তু বলে নাই ও করবে না, ও আলটিমেটলি বলেছে আপনার সিদ্ধান্ত। এর মধ্যে বাজতে শুরু করেছে বিপিএল এর ঢোল। খেলা হবে 3 ভেন্যুতে 6টি ফ্র্যাঞ্চাইজির। সামান্য কিছু পরিবর্তন ঘটেছে এই টুর্নামেন্টের স্থানীয় ক্রিকেটার মিয়ার ক্ষেত্রে। ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং, কুমিল্লা, এই 6টার জন্য আমরা এখন পর্যন্ত ঠিক করেছি এই 6টা টিমকে করব। 6টা টিমের ওনারা ফাইনাল হয়ে যাওয়ার পরে আমাদের যেটা থাকবে হলো প্লেয়ার্স ড্রাফট নিয়ে আমরা 2টা ডেট অলমোস্ট আমরা আজকে কথা বলে রেখেছি। একটা হলো 27 এই মাসে, আর নাহলে আমরা হয়তো বা 3 থেকে 5-এর মধ্যে করবো জানুয়ারি মাসে। শুক্রবার স্ট্যান্ডিং কমিটি গঠনে স্পষ্ট হয়ে যাবে আকরামের ভবিষ্যৎ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। নিউজিল্যান্ডে কোভিড প্রোটোকলের কারণে কম সময়ে কম প্রস্তুতি নিয়েও ভালো করার ব্যাপারে আশাবাদী লিটন দাস। বুধবার লিঙ্কন পার্কে নিজেদের অনুশীলন সেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে নির্ধারিত সময়েরও বেশি তাদেরকে কাটাতে হয়েছে হোটেলে কোভিড প্রোটোকলের কারণে। সব মিলিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে মানসিকভাবে চাঙ্গা দল পাওয়ার ব্যাপারে সংশয় জেগেছিল। তবে শেষ পর্যন্ত সব শর্ত মেনে আবারও নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পেরেছে মমিনুলরা।
দুটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে তারা জানুয়ারির প্রথম সপ্তাহে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য। না, অনেকদিন পর আমরা আসলে রুম থেকে বেরোতে পারছি, তো এটা একটা পজিটিভ সাইড আমাদের জন্য। আর প্লাস 2 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি এখানকার ফ্যাসিলিটি খুব ভালো। আরও একদিন করবো আমরা এখানে 1 বা 2 দিন। তো আস্তে আস্তে আমরা শুরু করছি সবাই। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা আরও এভাবে যদি কন্টিনিউ 7-8 দিন প্র্যাকটিস করতে পারি তো আমাদের মনে হয় একটা ভালো অপরচুনিটি থাকবে রিদমে ফেরার হবে। খবর শেষ করছি, যাবার আগে একেএস টি20 বা শিরোনামগুলো আরেকবার। আনাই মগডির গোলে ভারতকে হারিয়ে সাফের শিরোপা ঘরে রাখল বাংলাদেশের মেয়েরা। আইনের খোরা যুক্তি দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সমাবেশে বিএনপি। হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে জাসদের সংলাপ, সাংবিধানিক পদ থেকেই সার্চ কমিটি গঠনের প্রস্তাব। বিদ্যুৎ গতিতে শতাধিক দেশে ওমিক্রন, ইউরোপে ফের করোনা ঝড়ের সতর্কতা, উৎসবের পর আসছে কঠোর বিধিনিষেধ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।